উপরতলা থেকে চিৎকার করে কান্নার আওয়াজ আসছে, সাথে শোনা যাচ্ছে মা আর করব না। বিষয়টা বুঝে উঠতে পারছি না। একটু আগেই তো তাদের বাড়িতে আমাদের দাওয়াত ছিল, তার ছেলে চাকরি নতুন পেয়েছে সেই জন্য। কত অমায়িক পরিবার, কি রেখে কি খেতে দিবে, কিভাবে খাতির যত্ন করবে, সে নিয়ে তাদের কত হই হুল্লোড়। তাহলে এই অল্প সময়ের মধ্যে কি হলো? যেহেতু সে আমার বাড়ির ভাড়াটিয়া, তাই সাহস করে যেতেও পারছি না। অনাধিকার চর্চা হয়ে যায় কিনা সেই ভয়ে। স্ত্রীকে ডেকে বললাম, কে কাঁদছে এভাবে, জানো কিছু? সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আর কে, তুমি যেই মাসিমণির একটু আগে প্রশংসা করলা, কত ভালো মানুষ সে, তার ছেলের বউয়ের সাথে চিল্লাচ্ছে। আমি কিছুটা স্তব্ধ হয়ে বললাম, কেন, ওনাকে দেখে তো এমন লাগলো না। আমার স্ত্রী বলল, থাক, তোমার সাথে তর্কে যাব না, মহিলা মানুষের বিষয় তুমি বুঝবে না। এই বলে সে চলে গেল। আমি টিভি দেখতে লাগলাম। হঠাৎ মনে হলো উপরতলায় ঠাস করে কিছু পড়ে ভাঙলো, আর এরপর আরও জোরে চিৎকার। আর নিতে পারছিলাম না। বাড়িওয়ালা হিসাবে এবার ওদের বাড়িতে যাওয়ার কথা ভাবলাম। চশমাটা চোখ থেকে খুলে হাঁটা দিলাম উপরতলায়। কলিং বেল দিতেই সব চুপচাপ হয়ে গেল। 1 থেকে 2 মিনিট পর অর্ধেক দরজা খুলে অর্ধেক মুখ বের করে মাসিমণি বলল, কি হয়েছে বাবা? আমি বললাম, একটু আগে কান্নার আওয়াজ পেলাম, তারপর মনে হলো কি যেন ভেঙে গিয়েছে। সে কি, কোনো সমস্যা হয়েছে নাকি? মাসিমণি বললেন, আরে না বাবা, বৌমা কাজ করতে গিয়ে হাতে লেগে টেবিলের কাজটা ভেঙে গেছে। নিজে থেকেই ভয়ে কান্না করছে, ভয় পাইছে। আমি যদি কিছু বলি সেই জন্য। আমার কাছে কেন জানি কেমন কেমন কিছু মনে হলো। পুরুষ মানুষ, তাই জোর করে ভিতরে ঢুকতে পারলাম না, চলে আসলাম সেখান থেকে। কিন্তু আসার পর থেকে মাথা ধরে আসছে, তাই সহ্য না করতে পেরে আমার স্ত্রীকে ডেকে বললাম, চলো তো আমার সাথে। বললো, কোথায়? আমি হাত ধরে টেনে নিয়ে উপরে গেলাম। আবার কলিং বেল দিলাম। এবার আরো সময় নিয়ে দরজা খুললো তার ছেলে। এবার দরজা খুলে মাসিমণির ছেলে বলছে, একদম ঘামিয়ে আছে সে। বয়স আমার থেকে সমবয়সী হলেও বিয়ে করেছে আমার মেয়ের বয়সী একটা মেয়েকে। সে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন ভাই? বললাম, তোমার মায়ের সাথে কথা আছে। সে আমায় বলল, মা পুজো করছে, পুজো শেষ করে বলছে আপনার সাথে দেখা করতে। আমি খানিকটা ধাক্কা দিয়ে বললাম, এখন দেখা করব মানে করবই। এই বলে ঘরে ঢুকে আমার মাথা ঘুরে গেল। ফ্লোরে রক্তের ছোপ ছোপ দাগ। সামনের ঘরটি টেবিলের গ্লাস ভেঙে নিচে পড়ে আছে। ঘরের ভেতরটা নিশ্চুপ। আমাদের বাধা দেওয়ার পরও ভেতরে গিয়ে পুরুষ মানুষ হয়েও চোখের জল আসলো। জলগুলোকে আটকাতে পারলাম না। ময়না, মাসিমণির ছেলের বউ, মেঝেতে পড়ে আছে, নাক মুখ দিয়ে রক্ত ভেসে যাচ্ছে। আমার স্ত্রী দৌড়ে গিয়ে তাকে ধরল। মাসিমণি আরেক রুম থেকে দৌড়ে এসে বলল, একটু আগে বাথরুমে পইড়া ব্যথা পাইছে, আমি এখন ডাক্তারের কাছে নিয়ে যাইতাম। আমি বললাম, বাথরুমে পড়ে গিয়েছে তো মুখে গামছা বাঁধা কেন? ওরা একটু নড়ে উঠল। মাসিমণির স্বামী আমাকে এসে বলল, বাবা বসেন, সব খুলে বলতেছি। আমার স্ত্রী তখন বলল, ময়নার জ্ঞান নেই, ডাক্তারের কাছে এখনই নিতে হবে। আমি মাসিমণিকে বললাম, আপনাদের সাথে আমি পরে কথা বলবো। এই বলে একটু সাইডে গিয়ে হাসপাতালে ফোন করলাম। আর ফোন করলাম আমাদের দারোয়ানকে। মেইন গেট বন্ধ করতে বললাম। আর অবশেষে ফোন দিলাম আমার এলাকার থানায়। তারা জানতো না যে থানায় ফোন করেছি। এক একজনের অস্থির হয়ে উঠল। হঠাৎ ময়না ময়না বলে কেঁদে উঠল মাসিমণি। শ্বশুর সাহেবও কম যান না। তিনি অভিনয় করে চোখ মোছা শুরু করলেন। শুধুমাত্র একজন অভিনয় করছিল না, সে হলো তার ময়নার স্বামী। সে যেন ফোঁস করে উঠছিল রেগে, আর বারবার বলছিল, আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনি নাক গলাচ্ছেন কেন? আমি কোনো উত্তর দিলাম না, শুধু দেখে যাচ্ছিলাম সবাইকে। ময়নাকে আমার স্ত্রী আর মেয়ে সহ অ্যাম্বুলেন্স করে হাসপাতালে পাঠিয়ে দিলাম। সাথে যাওয়ার জন্য তার বাড়ির সবাই খুব জেদ করলো, আমি সবাইকে নিষেধ করে দিই। আর অন্য ফ্ল্যাটে 3 ভাড়াটিয়াকে ঘর পুরুষদের এনে বহন করে আসতে বলি। তাদের আটকায়। থানা থেকে লোক আসলে তাদের হাতে ভদ্র পরিবারকে তুলে দিই। এরপর হাসপাতালে গিয়ে দেখি ময়নার চিকিৎসা চলছে। ময়না সুস্থ হওয়ার পর তার কাছে যখন জানতে চাইলাম কি কারণে তার সাথে এরকম করা হয়েছে, সেই কথা শুনলে শয়তানবোধ চোখের জল ফেলতো। তাকে ঠিক মতো খেতে দেওয়া হতো না। বিয়ের পর থেকে তার গায়ে কারণে অকারণে হাত তোলা হতো এবং কাজের মেয়ের মতো ব্যবহার করা হতো। সেদিন শুধুমাত্র ময়না অন্যায় করে কয়েকটা পোলাও গুজে বাথরুমে বসে খাচ্ছিল। সে ধরা পড়ে যাওয়ার কারণে তাকে এরকম নির্মম অত্যাচারের শিকার হতে হয়।